হাই, আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেইনার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি 2026-এর একদম নিউ চাইনিজ মডার্ন রোমান্স ওয়ার্ক প্লেস অ্যান্ড লাইফ ড্রামা। ড্রামার নাম শাইন অন মি। তো চলুন আর দেরি না করে ড্রামার সিনগুলো এক ঝলকে দেখে নিয়ে ড্রামাটি শুরু করা যাক। গল্পের শুরুটা হয় 2011 সাল থেকে। ড্রামাটা শুরু হতেই আমাদের চীনের একটা নামকরা হাসপাতাল দেখানো হয়। বুঝতেই পারছেন বেশ বড়সড় কোনো ব্যাপার হচ্ছে। সেখানে টানা 13-14 ঘন্টা ধরে একটা অপারেশন চলছে, যেটা গড়িয়ে 21 ঘন্টায় গিয়ে ঠেকেছে। অপারেশনের একদম শেষ মুহূর্তে এসে হাল ধরে ডক্টর লিন। তার পুরো নাম হচ্ছে লিন উসেন। অপারেশনটা সাকসেসফুল হলে আমরা লিনের চেহারাটা দেখতে পাই। ওই হই হই, একে দেখে তো মেয়েরা ফিদা হয়ে যাবে। তো সেই রুগীটির পরিবার দৌড়ে এসে লিনকে অনেক ধন্যবাদ জানাই। ভাবুন তো, এত কম বয়সে লিন কিন্তু একজন সুপার সাকসেসফুল নিউরোসার্জন। তো একটু পরে লিনের এক ফ্রেন্ড ফোন দিয়ে বলে, দোস্ত আমাদের এখানে একটা পার্টি আছে, তোকে আসতেই হবে। কিন্তু ডক্টর লিন আবার সচরাচর এসব পার্টিতে যায় না, তাই বরাবরের মতো নাই করে। কিন্তু ফ্রেন্ডটা তখন বলে, তোর কি মিস্টার নিয়ের মেয়ের কথা মনে আছে, ওই যে নিশিগুয়া? এরপর বলে, কি এখনো কি আসবি না? ব্যাস, নিশিগুয়ার নাম শুনে লিন রাজি হয়ে যায়। কাহিনী তো বুঝতেই পারতেছেন, মনে মনে হয়তো কোনো ভালো লাগা আছে। সেটার কাহিনী সামনে গেলে জানা যাবে। তো পরের দিন লিন সুন্দর করে রেডি হয়ে সাংসাই থেকে উশি শহরের দিকে রওনা দেয়। এর মধ্যে ফ্রেন্ড বারবার ফোন করে জিজ্ঞেস করছে, কই তুই আসছিস না কেন? লিন বলে, এই তো আরেকটু, এক্ষুনি পৌঁছে যাব। কিন্তু নিয়তির খেলা কি আর কেউ জানে? লিনের গাড়ি যখন একটা স্টপেজে থামে, ঠিক ওখান থেকে গাড়িটা ছাড়ার পরেই সামনের একটা ট্রাকের উপর কই থেকে যেন একটা কাগজ উড়ে এসে পড়ে। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর লিনের গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট হয়। তো লিন গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকে, বাঁচার আশাই যেন নেই। এরপর দৃশ্যটা কয়েক মাস কেটে 2012 সালে চলে আসে। এবার আমরা লিনের সেই ক্রাশ নিশিগুয়াকে দেখতে পাই। হ্যাঁ, এটাই সেই নিশিগুয়া। তো নিশিগুয়া ভার্সিটি স্টুডেন্ট, এখন মাস্টার্স করছে। নিশিগুয়া তার আঙ্কেলের বাড়িতে থাকে আর সাথে আছে তার ছোট ভাই চেংরুই। নিশিগুয়া আর চেংরুই দুই ভাই বোন মাঝে মাঝেই বেশ খুনসুটি আর ঝগড়াও করে। তো নিশিগুয়ার একটা অতীত আছে। সে যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হয় তখন তার ভাইকে পড়াতে জোয়াংশু নামের একটা ছেলে আসতো। ওই ছেলেটাকে দেখা মাত্রই নিশিগুয়া প্রেমে পড়ে গিয়েছিল, মানে একদম প্রথম তাকে ভালোবাসা যাকে বলে। তো এখন বর্তমান সময়ে দেখি নিশিগুয়া তার আঙ্কেলের বাসা থেকে ডরমেটরিতে ফিরছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে জোয়াংশুর সাথে রং নামের একটা মেয়ে একসাথে আসছে। এটা দেখে নিশিগুয়ার মনটা একটু খারাপ হয়ে যায়। বন্ধুদেরকে অজুহাত দিতে থাকে। ও বলে, আমাকে আজকে যেতে হবে, তোদের সাথে আজকে থাকতে পারবো না। আসলে ঘটনা হলো, রং আর জোয়াংশু অনেক পুরনো বন্ধু, আবার রং নিশিগুয়ারও ফ্রেন্ড। একটু জগা খিচুড়ি অবস্থা আর কি, যেটা আপনারা সামনে গেলেই বুঝতে পারবেন। তো এক বান্ধবী নিশিগুয়াকে টেনেই ভিতরে আনে। বন্ধুরা আড্ডার মাঝখানে নিশিগুয়াকে জিজ্ঞেস করে, গ্র্যাজুয়েশন শেষ করে তোর প্ল্যান কি? নিশিগুয়া বলে, আমি উশিতে ফিরে যাব আর আমার বাবা মায়ের বিজনেস দেখব। এটা শুনে জোয়াংশু নিশিগুয়াকে একটু অন্যরকম করে বলে, তুমি কি নিজে কিছু করতে পারো না? কেন সব সময় বাবা মায়ের উপর নির্ভর করবে? নিজের স্বপ্নটা খুঁজে দেখো। কথাটা নিশিগুয়ার মনে বেশ নাড়া দেয়। ঠিক তখনই নিশিগুয়ার আঙ্কেল ফোন দিয়ে নিশিগুয়াকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। পরের সিনে দেখি নিশিগুয়া বাস স্ট্যান্ডে চলে এসেছে। তখনই ওর ভাই ফোন দিয়ে আবদার করে বসে, আপু আমার কম্পিউটারের ওই পোর্টটা কিন্তু আনতে ভুলো না। ভাইয়ের কথা রাখতে নিশিগুয়াকে আবার দৌড়ে ডরমেটরিতে ফিরতে হয়। যখন সে রুমে ঢোকে তখন সেখানে কেউ ছিল না। নিশিগুয়া পোর্টের জন্য তার বেডের উপরে উঠে খোঁজাখুঁজি করতেছে। ঠিক ওই মুহূর্তে নিশিগুয়ার বাকি রুমমেটরাও রুমে ঢুকে পড়ে, কিন্তু তারা তো জানে না যে নিশিগুয়া আবার রুমে ফিরে এসেছে। তো এই যে ছোট চুলওয়ালা মেয়েটাকে দেখছেন, একে সবাই বস বলে ডাকে, কিন্তু বসের আসল নাম হচ্ছে শিলাং। আর রংকে তো আপনারা সবাই চেনেন। এখন এখানে আলোচনা হচ্ছে মূলত জোয়াংশু আর নিশিগুয়াকে নিয়ে। তো তারা রুমে ঢুকেই জোয়াংশু আর নিশিগুয়াকে নিয়ে কথা বলতে শুরু করে। শিলাং হঠাৎ রংকে খোঁচা মেরে বলে, আচ্ছা রং তোর ভয় লাগে না নিশিগুয়া যদি তোর কাছ থেকে জোয়াংশুকে কেড়ে নেয়? আসলে আপনাদের একটা কথা বলে রাখি, জোয়াংশু আর রং এর মধ্যে কিন্তু ওরকম কোনো গভীর প্রেমের সম্পর্ক নেই, কিন্তু রং সবার সামনে এমন ভাব ধরে যেন ওদের মধ্যে হেভি রিলেশন চলছে। তো শিলাংয়ের কথা শুনে রং ভাব নিয়ে বলে, আরে নিশিগুয়া বড়লোকের মেয়ে হতে পারে, জোয়াংশুকে হয়তো ও পটানোর চেষ্টা করতে পারে, কিন্তু সে কখনো জোয়াংশুর খাঁটি ভালোবাসা পাবে না। কারণ আমার জন্য জোয়াংশুর মনে যে ফিলিংস আছে সেটা নিশিগুয়ার জন্য কখনোই হবে না। আড়াল থেকে নিশিগুয়া এসব কথা শুনে তার মনটা একদম ভেঙে যায়। বাসে করে ফেরার সময়ও দেখি এখনো নিশিগুয়ার মন খারাপ।
হবেই না বা কেন, জংশুকে দেখেই সে ক্রাশ খেয়েছিল। ছোট ভাইকেও একদিন বলেছিল, শোন শোন শোন, তোর টিউটরকে আমার খুব পছন্দ হয়েছে। তো এটাই ছিল নিশুগুয়ার জীবনের প্রথম প্রেম। কিন্তু আফসোস, প্রেমটা ছিল একদম ভুল মানুষের জন্য। এরপর নিশুগুয়া যখন ওর আঙ্কেল আন্টির বাসায় ফেরে, দেখি যে তারা নিশুগুয়াকে একদম নিজের মেয়ের মতো যত্ন করে। বিশেষ করে আন্টি তো ওকে চোখে হারান। তবে আঙ্কেল আন্টির কথা থেকে একটা দুঃখের বিষয় জানা যায়, নিশুগুয়ার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, যদিও তারা দুজনেই যার যার জায়গায় বেশ প্রতিষ্ঠিত। পরের দিন নিশুগুয়া ডরমেটরিতে ফিরে আসে। এখন সে লাইব্রেরিতে গিয়ে থিসিসের কাজ করে আর ভাবে, আসলেই কি আমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। এরপর একদিন সকালে দেখি তার সব রুমমেটরা মিলে রেডি হচ্ছে একটা জব ফেয়ারে যাওয়ার জন্য। নিশুগুয়া হঠাৎ উপর থেকে বলে ওঠে, এই তোরা দাঁড়া, আমাকে 5টা মিনিট সময় দে, আমিও তোদের সাথে যাব। নিশুগুয়ার মুখে জবের কথা শুনে বান্ধবীরা তো পুরোই শক, কারণ সবাই জানে নিশুগুয়া অনেক বড়লোক ঘরের মেয়ে, তার আবার চাকরির দরকার কি। কিন্তু নিশুগুয়া যখন নিজের লক্ষ্য ঠিক করেছে তখন তো আর কিছু করার নেই। তো এরা কিভাবে যায় সেই সিনগুলো দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নেই কেমন। আপনার আবেগকে আসল অর্থে পরিণত করতে এটি একটি সেরা সাইট। এখানে আপনি প্রথমবার খেলুন, লেভেল আপ করুন, আজই বড় জয় অর্জন করুন। আপনি বিগিনার হন বা প্রো, এখানে আপনার গেমের লেভেল আপ করা এবং জেতা শুরু করা সহজ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাৎক্ষণিক পদক্ষেপ, ম্যাচের ফলাফল, পরিসংখ্যান, স্কোর এবং আরও অনেক কিছুর উপর প্রেডিকশন করুন। দ্রুত অর্থ প্রদান, ইউপিআই, ফোনপে, জিপে ইত্যাদি। নিরাপদ ও সুরক্ষিত ব্যাংক স্তরের এনক্রিপশন, বিশাল বোনাস এবং সর্বদা উপহার, সাথে 24/7 যে কোনো প্রয়োজনে লাইভ সাপোর্ট। বোনাস পেতে নিবন্ধন করার সময় প্রচার কোড PEXPL ব্যবহার করুন। মাত্র 100 টাকায় আপনি 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস আনলক করতে পারবেন। নিবন্ধন প্রসেস পিন কমেন্টে দেখুন। প্রচন্ড ভিড়ের মধ্যে বাসে গাদাগাদি করে সবাই সেই জব ফেয়ারে পৌঁছায়। সেখানে গিয়ে নিশুগুয়া দেখে জোয়াংশুও সেখানে এসেছে। নিশুগুয়া বান্ধবীকে চুপি চুপি বলে, জোয়াংশু এখানে আসবে জানলে আমি আসতাম না। তো যাই হোক, সবাই যার যার সিভি জমা দিচ্ছে, কিন্তু নিশুগুয়া ভিড়ের চাপে তার সিভি জমা দিতে পারেনি, তাই মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন জোয়াংশু এসে বলে, সিভিটা কি ফেলে দিবে? তার চেয়ে আমাকে দাও, আমি কোথাও জমা দিয়ে দিচ্ছি। নিশুগুয়া বলে, জব ফেয়ার তো শেষ, এখন কে নিবে? জংশু নিশুগুয়াকে আশ্বস্ত করে বলে, আমার এক পরিচিত সিনিয়র আছে, আমি তাকে ম্যানেজ করে সিভিটা দিয়ে দেব। জংশু ওই সিভিটা নিয়ে যায় সিংওয়াং গ্রুপের কাছে। এটা কিন্তু বিশাল বড় একটা কোম্পানি। সিভিটা জমা দেওয়ার সময় ওই অফিসের এক মহিলা নিশুগুয়ার নামটা জোরে উচ্চারণ করে। ঠিক ওই সময়ই সেখানে এন্ট্রি হয় আমাদের সেই ডক্টর লিনের। লিন এখন আর ডক্টরিতে নেই, সে এখন পুরো দস্তর বিজনেসম্যান। নিশুগুয়ার নামটা শোনা মাত্রই লিন সেখানে এসে নিশুগুয়ার সিভিটা দেখতে শুরু করে। সে একটু গভীর হয়ে জংশুকে জিজ্ঞেস করে, তুমি কেন তার হয়ে সিভি দিচ্ছ? মেয়েটা কোথায়? জংশু তখন বুঝিয়ে বলে যে ভিড়ের কারণে ও সিভি দিতে পারেনি, তাই আমি হেল্প করছি। জব ফেয়ার শেষ করে বাহিরে আসতেই রং জংশুকে জিজ্ঞেস করে, আমি যে কোম্পানিতে সিভি দিয়েছি সেখানেই দিয়েছ তো? জংশু বলে হ্যাঁ, কিন্তু হঠাৎ রং খেয়াল করে তার ফোনটা হারিয়ে গেছে। এখন তো বিপদ, কারণ সব কোম্পানিতে তো এই নাম্বারটাই দেওয়া। মন খারাপ করে সবাই বাসায় ফেরে, কিন্তু ওই যে ভাগ্যের লিখন। বিকেল হতে না হতেই নিশুগুয়ার ফোনে একটা কল আসে। সিংওয়াং গ্রুপ থেকে জানায় আপনাকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়েছে। এটা শুনে তো সবাই অবাক, সবাই অনেক খুশি হয়, বাট রঙের মন খারাপ, কারণ পড়াশোনায় নিশুগুয়ার চেয়ে রং বেশি ভালো। কিন্তু রঙের কাছেই কোনো কল আসেনি। সবাই নিশুগুয়াকে নিয়ে আনন্দে মেতে উঠেছে, আর এদিকে তখন রং ভিতরে ভিতরে হিংসায় জ্বলতেছে। এরপর আমরা দেখতে পাই সিংওয়াং গ্রুপকে, আর এই বিশাল কোম্পানির চিফ অ্যাসিস্ট্যান্ট হলো আমাদের সেই ডক্টর লিন। মজার ব্যাপার কি জানেন, এই পুরো কোম্পানির মালিক কিন্তু লিনের দাদা। এদিকে আমাদের নিশুগুয়া ইন্টারভিউর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে। সে তার ফ্রেন্ডকে দিয়ে মক ইন্টারভিউ দেওয়ানো শুরু করেছে। ওর ফ্রেন্ড তো অবাক, সে বলে, নিশুগুয়া আগে তো তোকে কোনোদিন এত সিরিয়াস হতে দেখিনি, তুই কি সত্যি জবটা করতে চাস? নিশুগুয়া তখন একদম মন থেকে বলে, আমি নিজেও জানি না আমি কেন এত সিরিয়াস, তবে এটুকু বুঝেছি যে আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই। তো পরের দিন নিশুগুয়া বেশ ফিটফাট হয়ে সিংওয়ান গ্রুপে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু নিশুগুয়া এদিকে ইন্টারভিউ দিচ্ছে আর ওদিকে লিন তখন একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত হচ্ছে। অথচ লিন নিজে চেয়েছিল বলেই কিন্তু নিশুগুয়াকে কল দেওয়া হয়েছিল। এদিকে লিনের উপর দিয়েও কম ধকল যাচ্ছে না। কোম্পানিতে বেশ দুর্নীতি চলতেছে, আর লিন যেহেতু খুব সৎ মানুষ, সে এর প্রতিবাদ করে অনেকের চক্ষুশূল হয়ে গেছে। ডক্টরি পেশার মতো সে এই বিজনেসকেও খুব সম্মানের সাথে দেখে। তো এরপর লিন তার অফিস থেকে সামনের ইউহুয়া ব্যাংকের দিকে তাকায়। ওটা দেখে হয়তো লিন কিছু একটা ভাবছে। ওই ব্যাংকটাতেই কিন্তু জোয়াংশু চাকরি করে। ইন্টারভিউ দিয়ে এসে নিশুগুয়া বান্ধবীদের সাথে ক্যাফেটেরিয়াতে আড্ডা দিচ্ছে। সবাই জিজ্ঞেস করে, তোর ইন্টারভিউ কেমন হয়েছে? নিশুগুয়া একটু দ্বিধায় ছিল, ও বুঝতে পারছিল না যে ও জবটা পাবে কিনা। ঠিক তখনই সেই বস মানে শিলাং এসে ওকে একটু কড়া কথা শুনিয়ে দেয়। শিলাং বলে, নিশুগুয়া তুই একটু শো অফ করছিস না? তুই তো জানিস রং কোনো কল পায়নি, আর ওর জবের খুব দরকার। তোর তো টাকার অভাব নেই, তাও তুই এটা নিয়ে মেতে আছিস। এতে রঙের খুব মন খারাপ হচ্ছে। সবাই জিজ্ঞেস করছিল, তাই উত্তর দিয়েছি। তো রং এদিকে জোয়াংশুদের বাড়িতে গিয়েছিল ওর মায়ের সাথে দেখা করতে। সেখানে জোয়াংশু আর ওর ভাইও ছিল।
রংরং সবার সামনে আক্ষেপ করে বলে, শিয়ংওয়ান গ্রুপে তো আমিও সিভি দিয়েছিলাম, আমার সিভিটা কেন দেখলো না? নিশুগা কল পেলো আর আমি পেলাম না, এটা কেমন কথা? কাহিনী তো বুঝতেই পারতেছেন, রংরং তলে তলে একটা চাল চালছে। এদিকে নিশুগুয়া ইদানিং লাইব্রেরিতে খুব সময় কাটায়। একদিন হঠাৎ অন্য একটা কোম্পানি থেকে নিশুগুয়ার কাছে ইন্টারভিউয়ের কল আসে। নিশুগুয়া তো মহা খুশি, কিন্তু ঠিক ওই সময়েই বন্ধুদের গ্রুপ থেকে একটা টেক্সট আসে। নিশুগুয়াকে তারা একটা জায়গায় দেখা করতে বলে। নিশুগুয়া সেখানে গিয়ে দেখে ওর সব বান্ধবীরা কেন জানি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। রংরং এসেই নিশুগুয়ার উপর রাগ দেখায় ও চেঁচিয়ে বলে, নিশুগুয়া তুই এতটা নিচ হতে পারলি? তুই জানতিস আমার ফোন হারিয়ে গেছে, তাই শিয়ংওয়ান গ্রুপ থেকে আমাদের ডরমেটরিতে ফোন দিয়েছিল আমাকে খুঁজতে। সেদিন বিকেলে ডরমেটরিতে তুই একাই ছিলি আর তুই ফোনটা রিসিভ করেছিস, কিন্তু তুই আমাকে জানালি না কেন? আমার কপালটা পুড়িয়ে দিলি কেন? নিশুগুয়া তো পুরাই অবাক। সে বলে, আমি তো এরকম কোনো কল রিসিভই করিনি। কিন্তু কেউ নিশিকে বিশ্বাস করছে না, সবাই ওকে ব্লেম দিচ্ছে। নিশুগুয়া বলে, তোরা যদি বিশ্বাস না করিস আমি ওই নম্বরে এখনই কল দিচ্ছি, দাঁড়া। এই বলে নিশি নাম্বারটা তুলে কল দিতেই জংশু এসে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তার কানে ধরে। সবার এমন ব্যবহারে নিশুগুয়া তো অবাক। নিশুগুয়ার কান্না চলে আসে। এদিকে নাম্বারটা বন্ধ। নিশুগুয়া জল টলমল চোখে বলে, আমি প্রমাণ করে ছাড়বো যে আমি কোনো কল রিসিভ করিনি। হয় তারা মিথ্যা বলছে, না হলে অন্য কেউ ফোন ধরেছিল। ওখান থেকে কাঁদতে কাঁদতে সে চলে আসে, বাট সেখান থেকে সরে আসলেও নিজেকে সে আর কোনোভাবেই সামলাতে পারে না। পরের দিনও নিশুগুয়া তো পুরাই আকাশ থেকে পড়ে। ওর বান্ধবী ফেং এসে বলে, নিশুগুয়া তুই এটা কি করলি? পুরো ক্যাম্পাসে তোকে নিয়ে সিসি পড়ে গেছে, সবাই বলাবলি করছে তুই নাকি রংরঙের বয়ফ্রেন্ডকে কেড়ে নিচ্ছিস। নিশুগুয়া তো অবাক। সেভাবে রংরং তো নিজেই বলেছিল জংশুর সাথে ওর কোনো রিলেশন নেই, তাহলে এই কথা কেন উঠছে? নিশুগুয়া নিজেকে শান্ত রেখে বলে, ঠিক আছে, আমি এখনই জংশুকে একটা মেসেজ দিচ্ছি। ও যদি উত্তর দেয় তবে বুঝবো আমি ভুল নই, আর ও যদি উত্তর না দেয় তবে মেনে নিব যে ওদের মধ্যে সত্যিই কিছু আছে। নিশুগুয়া মেসেজ দেয়, জংশু তোমাদের কি সত্যিই কোনো রিলেশন আছে? থাকলে বলো, আমি আর কোনোদিন তোমাদের বিরক্ত করব না। জংশু ওই মেসেজের কোনো উত্তরই দেয় না। নিশুগার মন ভেঙে চুরমার হয়ে যায়। সেভাবে যে ছেলেটাকে সে এতটা ভালোবাসলো, সে তাকে সবার সামনে এত বড় অপমানের হাত থেকে বাঁচাতে একটা রিপ্লাই পর্যন্ত দিল না। নিশুগার সেই পুরনো কথা মনে পড়ে যায়। জংশুকে প্রপোজ করার আগে ও কিন্তু শিলাং আর রংরংকে জিজ্ঞেস করেছিল ওদের কোনো রিলেশন আছে কিনা। সেদিন রংরং নিজ মুখে বলেছিল, আরে না, জংশুকে তো আমি অত ভালো করে চিনি না, ছোটবেলায় একসাথে বড় হয়েছে, এই যা। রংরঙের কথা শুনে শিওর হয়ে কিন্তু নিশুগুয়া জংশুকে গিয়ে বলেছিল, আমি তোমাকে পছন্দ করি। যদিও জংশু সোজাসুজি রিজেক্ট করে বলেছিল, আমি এখন রিলেশনে জড়াবো না। কিন্তু নিশুগুয়া দমে যায়নি। ও হাসি মুখে প্রমিস করেছিল যে একদিন ও জংশুর মন জয় করেই ছাড়বে। নিশুগুয়া তো সহজ সরল মনে ভালোবেসেছিল। ও কি জানতো যে বন্ধুদের আড্ডায় এত রাজনীতি লুকিয়ে আছে? নিশুগুয়া এবার কোমর বেঁধে নামে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। ও সোজা লাইব্রেরিতে গিয়ে ওই দিনের প্রমাণ খুঁজতে লাগে। এদিকে ডরমেটরিতে জিনিসপত্র গুছিয়ে নিতে এলে রংরং আবার ওকে খোঁচা মারা শুরু করে। রংরং নতুন একটা ফোন দেখিয়ে ভাব নিয়ে বলে, দেখ নিশুগুয়া, জংশু আমাকে এই ফোনটা গিফট করেছে, সুন্দর না? নিশুগুয়া রেগে গিয়ে বলে, একদম সস্তার ফালতু একটা ফোন। রংরং তখন বিষিয়ে দেওয়া গলায় বলে, ফোন সস্তা হতে পারে, কিন্তু যে দিয়েছে সে তো আমার কাছে অনেক দামি। নিশুগুয়া আর সহ্য করতে না পেরে ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই গল্পে নতুন এক টুইস্ট আসে। ওদের রুমমেট ফেং, সে দুদিন ছুটিতে বাড়ি ছিল। সে ফিরে এসে দেখে ডরমেটরির অবস্থা একদম থমথমে। সব শুনে ফেং চিৎকার করে বলে, কে বলেছে নিশুগুয়া ফোন ধরেছিল? সেদিন ডরমেটরিতে নিশুগুয়া ছিলই না, ওই কলটা আমি রিসিভ করেছিলাম। সবাই তো ফেং বুঝিয়ে বলে যে সিনিয়র ফোন দিয়ে বলছিল রংরংকে জানাতে, কিন্তু আমার তখন ট্রেনের সময় হয়ে গিয়েছিল বলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। আর সিনিয়রও বলেছিল সে আবারও কল দেবে, তাই আমি আর আলাদা করে কাউকে বলিনি। ব্যাস, রংরঙের বানানো মিথ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরের দিন ফেং সত্যটা জানানোর জন্য সব বান্ধবীদেরকে একত্র করে। ফেং তো সবাইকে সবকিছু খুলে বলেই, সাথে নিশুগুয়াও লাইব্রেরির সিসিটিভি ফুটেজ আর সিনিয়রের অডিও রেকর্ড নিয়ে আসে। সিনিয়র নিজেও স্বীকার করেছে যে সে ফোন দিতে ভুলে গিয়েছিল। নিশুগুয়া কিন্তু এখানে শুধু নিজেকেই বাঁচালো না, ওর বান্ধবী ফেংয়ের উপর যেন দোষ না আসে সেটাও সামলে নিল। ভুলটা বুঝতে পেরে সব বান্ধবী নিশুগুয়াকে সরি বলে। নিশুগুয়া সবাইকে বলে, তোরা তো আমার ফ্রেন্ড, আমি কিছু মনে করিনি। এদিকে জংশুও যখন সিনিয়রের কাছে সবটা জানে তখন ওরও খুব খারাপ লাগে, কারণ তাদের সবার ভুলের কারণে নিশুগুয়া অনেক অপমানিত হয়েছে। পরের দিন নিশুগুয়া সাইকেল চালিয়ে টিচারের কাছে যাচ্ছে। সেখানে টিচারের রুমে ঢুকতেই সেখানে জংশুকে দেখতে পায়। নিশুগুয়া জংশুর সাথে কোনো কথা না বলে তার থিসিস পেপারটা টিচারকে দেখায়, কিন্তু টিচার বকা দিয়ে বলে, এসব কি আজে বাজে লিখেছ, এগুলো পাবলিশ করবে? নেক্সট টাইম আবার করে আনবে। নিশুগুয়া খুব বিনয়ের সাথে ভুলগুলো জানতে চাইলেও টিচার কোনো সাহায্য করে না। নিশুগুয়া আর চোখে জংশুর দিকে তাকিয়ে ভাবে, জংশুর সাথে তো টিচারের খুব খাতির, ওকে আমার উপর প্রতিশোধ নিতে টিচারকে আমার নামে আজে বাজে কিছু বুঝিয়েছে। মনটা খারাপ করে পেপারগুলো নিয়ে নিশুগুয়া ঘর থেকে বেরিয়ে আসে।
টিচারের রুম থেকে নিশুগা মন খারাপ করে বের হয়ে আসতেই জোয়াংশু ওর সামনে এসে দাঁড়ায়। জোয়াংশু নিশির সিনিয়রের মতো ভাব নিয়ে বলে, নিশুগা, তোমার এই থিসিসের কাজে আমি তোমাকে হেল্প করতে পারি। আমার কাছে কিছু দরকারি কাগজ আছে, চাইলে তোমাকে দিতে পারি। কিন্তু নিশুগার আত্মসম্মানে লেগেছে, তাই নিশি জোয়াংশুকে সরাসরি না বলে দিয়ে ওখান থেকে চলে আসে। বাহিরে আসতেই দেখা হয় শিলাংয়ের সাথে। শিলাং এসে প্যানপ্যানানি শুরু করে। নিশুগা, শোন না, রং হয়তো তোর উপর একটু রাগ করেছিল, কিন্তু তুই প্লিজ ওর উপর রাগ করে থাকিস না। ও তো তোর কোনো ক্ষতি করতে চায়নি। এটা শুনে নিশুগা একটু তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ও আমার ক্ষতি করতে চায়নি, তাই না? তোর কি মনে আছে সেদিন ডরমেটরিতে যখন তোরা আমাকে আর জংশুকে নিয়ে আজেবাজে কথা বলতেছিলি, আমি কিন্তু তখন রুমেই ছিলাম। তোরা বলতেছিলি আমি নাকি জংশুকে কেড়ে নিচ্ছি। কেন তোদের এমনটা মনে হলো? শুধু রংই কি তোর বন্ধু? আমি কি তোর কেউ না? মুখের উপর উচিত কথাগুলো শুনিয়ে নিশুগা সোজা আঙ্কেলের বাসায় চলে আসে। বাসায় এসে নিশুগা থিসিস নিয়ে ভাবতেছে। তখনই জংশু ফোন দিয়ে বলে, আমি তোমাকে কিছু হেল্পফুল PDF ফাইল পাঠিয়েছি, এগুলো তোমার কাজে লাগবে। কিন্তু নিশুগা বলে, কারো সাহায্য ছাড়াই আমি নিজেকে প্রমাণ করতে চাই। নিশি জংশুর পাঠানো ফাইলগুলো খুলেও দেখে না, বরং দিনরাত এক করে নিজের কাজ শেষ করে। যখন ও নতুন করে তৈরি করা থিসিস পেপারটা টিচারকে দেখাই, টিচার তো পুরোই মুগ্ধ। টিচার এবার বলেন, সাবাস, এবার কাজ হয়েছে, আমি এটা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিচ্ছি। পরের দিন নিশুগা তার ছোট ভাই চেংরুইকে নিয়ে এক জায়গায় যাচ্ছে। আসলে নিশির ভাইয়ের কলেজের এন্ট্রেন্স এক্সাম ছিল, আর সেখানে অভিভাবক হিসেবে সে গিয়েছিল। সেখানে গিয়ে দেখা হয় জোয়াংশুর ছোট ভাই জোয়াংফের সাথে। দুই ভাই যেহেতু একই সাথে পড়ে, তাই নিশুগা তার ভাইয়ের বন্ধুর খাতিরে ওদের দুজনকে রেস্টুরেন্টে নিয়ে ভালো মন্দ খাওয়াই। পরদিন এক্সামে ভাইয়ের এক্সাম দেখতে জোয়াংশুও আসে। নিশুগাকে দেখে বলে, তুমি নাকি কাল আমার ভাইকে রেস্টুরেন্টে খাইয়েছ, চলো আজ আমি তোমাকে খাওয়াবো। আসলে জংশু মানুষটাই এমন, কেউ ওর জন্য কিছু করলে ও সেটা কড়াই গন্ডায় শোধ না করা পর্যন্ত শান্তি পায় না। আগে যখন জংশুর ফ্যামিলি অনেক কষ্টে ছিল, নিশুগা তখন অনেক টাকা দিয়ে ওদের হেল্প করেছিল। জংশু পরে সেই ধারের প্রতিটি টাকা শোধ করে দিয়েছে। যাই হোক, পরীক্ষা শেষ হওয়ার পর চেংরুই ওর আপুকে আবদার করে বলে, আপু আমার তো পরীক্ষা শেষ, এবার 2 মাসের জন্য আমাকে বিদেশে ঘুরতে নিয়ে চলো। কিন্তু নিশুগার তো এখনও ডিফেন্স বাকি। যেদিন ডিফেন্স দিতে যাই সেদিন নিশুগার বুকটা ধরপড় করতে শুরু করে। কিন্তু নিশুগা এত সুন্দর করে প্রেজেন্টেশন দেয় যে সবাই অবাক, কারণ এই বিষয় নিয়ে ও নিজের চেষ্টায় প্রচুর পড়াশোনা করেছিল। ওই রুমে তখন জংশুও বসেছিল। ও নিশুগার কথা শুনেই বুঝে ফেলে যে নিশুগা ওর পাঠানো একটা ফাইলও ব্যবহার করেনি, নিজের যোগ্যতায় কাজটা করেছে। এরপর নিশুগা যখন রুম থেকে জামাকাপড় গুছিয়ে ফিরতে যাবে, তখন শিলাং এসে জোর শুরু করে, আজকে রাতে কিন্তু আমার পক্ষ থেকে ট্রিট, না বলতে পারবি না। ইচ্ছে না থাকলে ও নিশুগা যায়। নিশুগা, তুই কি আমাকে দুমুখো সাপ মনে করিস? আসলে তুই বড়লোক বাড়ির মেয়ে, কোটিপতির সন্তান, অনেক কিছু তুই না চাইতেই পেয়ে যাস, কিন্তু সেসব পেতে আমাদের অনেক ঘাম ঝরাতে হয়। আর এই জন্যই হয়তো তোর পেছনে অনেক কথা বলেছি, কিন্তু বিশ্বাস কর আমি তোর ক্ষতি চাইনি। নিশুগা শান্তভাবে বলে, আমি এসব কিছুই মনে রাখিনি শিলাং। তো এরপর দেখি নিশুগা রুমে এসেছে। নিশুগার আরেক রুমমেট নাম ফ্যান, সে হঠাৎ বলে ওঠে, নিশুগা আমাকে না খুব জলদি গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। আসলে ফ্যানই এই ডরমিটরি থেকে সবার আগে বিদায় নিচ্ছে। আর এটা শুনে নিশুগার মনটা বেশ খারাপ হয়ে যায়। একে তো গ্র্যাজুয়েশন শেষ, তার উপর সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কষ্ট তো হবেই, তাই না? তো দেখতে দেখতে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। ফ্যান সবার আগে সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সব বান্ধবীরা মিলে ফ্যানকে এগিয়ে দিতে যায়, কিন্তু সমস্যা পাতে বাসে ওঠার সময়। বাসে এতই ভিড় থাকে যে নিশুগা বেচারি আর উঠতেই পারে না, বাসটা মিস করে ফেলে। বাকি সব বান্ধবীরা কিন্তু উঠে পড়ে। নিশুগা ভাবে সে পরের বাসেই যাবে, কিন্তু ঠিক তখনই পেছনে জংশুকে দেখা যায়। জংশু এসে বলে, 9:30টায় একটা বাস আসে, আমি তোমার সাথে যাব। নিশুগা তখন অবাক হয়ে বলে, তুমি খামাখা আমার সাথে কেন যাবে? আমি একাই যেতে পারবো। জংশু নাসরবান্দা, সে বলে, বাস যেহেতু পাওয়া যাচ্ছে না, চলো আমরা হাঁটতে থাকি। এরপর দুজনে একসাথে হাঁটতে শুরু করে। কিন্তু নিশুগার মনের অবস্থা তখন খুব একটা সুবিধার না। আসলে রংকে বাঁচাতে গিয়ে জংশু নিশুগার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, আর নিশুগা সেটা মনে রেখে জংশুকে ভুল বুঝে আছে। নিশুগা ভাবে জংশু হয়তো রংকেই ভালোবাসে, কিন্তু আপনারা তো জানেনই জংশুর মনের ফিলিংসটা আসলে নিশুগার জন্যই। বেচারা শুধু মুখ ফুটে বলতে পারে না। নিশুগা যেহেতু জংশুকে ভুল বুঝে নিজেকে সরিয়ে নিচ্ছে, তাই সে আর আগের মতো জংশুর সামনে নিজেকে খোলাসা করে না। কিন্তু হাঁটতে হাঁটতেই নিশুগা হঠাৎ বলে ওঠে, জংশু, তোমাকে না সাদা শার্টে বেশ ভালো লাগে, আর চুলগুলো ছোট রাখলে তোমাকে দেখতে মাশাআল্লাহ আরো সুন্দর লাগে। তো কথা বলতে বলতে নিশুগা হোস্টেলের সামনে চলে আসে। জংশু মনে মনে ভাবে নিশুগা হয়তো এখনো ওকে পছন্দ করে, কিন্তু না। নিশুগা কাঁদতে কাঁদতে বলে, জংশু, তুমি যাকে ভালোবাসো একদিন দেখবে সেও তোমাকে পাল্টা ভালোবাসবে।
এই বলে নিশুগুয়া সেখান থেকে চলে যায়। আর জংশু বোকার মতো দাঁড়িয়ে ভাবে হয়তো একদিন নিশুগুয়াও তাকে আবারও ভালোবাসবে। এরপর সিন চলে আসে কিছুদিন পরে। আমরা দেখি নিশুগুয়া তার ছোট ভাইয়ের সাথে বিদেশ যাচ্ছে। যদিও নিশুগুয়া প্লেনে চড়তে খুব ভয় পায়, মানে নিশুগুয়ার হাইট ফোবিয়া আছে, কিন্তু নিশুগুয়ার ভাই এক প্রকার জোর করে নিশুগুয়াকে নিয়ে যাচ্ছে, কারণ চেংড়ুই জানে বোনের মন খারাপ, বিদেশ ঘুরলে যদি মনটা একটু হালকা হয়। নিশুগুয়া বিদেশে চেংড়ুইয়ের সাথে বেশ ভালো সময় কাটায়। চেংড়ুইকে নিশুগুয়া বলে, তুই সত্যি আমার ভাইরে, তুই না থাকলে যে আমার কি হতো, একা একা পড়ে থাকার চেয়ে ঘুরে বেড়ানোই ভালো। মানে বিদেশে এসে নিশুগুয়ার অনেক ভালো লাগে। 2 মাস ঘোরার পর নিশুগুয়া বাড়ি ফিরে আসে। মা তখন বলে, তোর বাবা তোর সাথে দেখা করতে বলেছেন। নিশুগুয়া বাবার সাথে দেখা করতে গেলে বাবা বলেন, আমার এই কোম্পানির দায়িত্ব আমি তোমাকে ছাড়া আর কাকে দেবো মা, তুমি তো আমার একমাত্র মেয়ে। নিশুগুয়া কিন্তু বিদেশ থেকে বাবার জন্য সুন্দর একটা উলের সোয়েটার নিয়ে এসেছে, সেটা পরে বাবা অনেক খুশি হয়। বাবা অফার দেন তার কোম্পানিতে জয়েন করার জন্য, কিন্তু নিশুগুয়া সোজাসাপটা বলে দেয়, বাবা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের মতো করে কিছু একটা করতে চাই। মাও মেয়ের কথাই সায় দেন। আর শেষমেশ নিশুগুয়া বাবার কোম্পানিতে জয়েন না করে অন্য একটা কোম্পানিতে জয়েন করে। আর সেই পুরনো কোম্পানিতে নিশুগুয়া আর ফিরে যায় না, কারণ ওটা নিয়ে তো আগেই ঝামেলা হয়। এদিকে আমরা সেই গ্রুপটাকে দেখতে পাই যারা ইউহুয়া ব্যাংকের সাথে একটা ইনভেস্টমেন্টের চুক্তিতে আসছে। আর সেখানে আমরা জুয়াংশুকেও দেখতে পাই। লিনো কিন্তু জুয়াংশুকে এতদিনে বেশ ভালোই চিনে ফেলেছে। যাই হোক, নিশুগুয়া সাংহাই থেকে ফিরে সুজু নামের একটা শহরে আসে। এটা সাংহাই থেকে খুব বেশি দূরে না। এখানে নিশুগুয়া একটা ফিনান্স বিভাগে চাকরি শুরু করে দেয়। মজার ব্যাপার হলো এই কোম্পানিতেও ছেলে মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা আছে। তো কোম্পানি থেকে নিশুগুয়াকে একটা রুম দেওয়া হয়। নিশুগুয়া যখন প্রথম রুমে ঢুকে তখন ওর 2জন কিউট রুমমেটের সাথে দেখা হয়। একজনের নাম ইয়ানজি আর একজন ইউহুয়া। মাশাআল্লাহ, ওরা দুজনেই খুব ভালো মনের মানুষ এবং নিশুগুয়ার সাথে প্রথম দিনেই বেশ ভাব হয়ে যায়। এরপর অফিসে জয়েন করার পালা। অফিসে নিশুগুয়াকে কাজের জন্য একটা স্ট্যাম্প বা সিল দেয়। চিচি নামের একজন সিনিয়র আপু নিশুগুয়াকে সব কাজ বুঝিয়ে দেয়। অফিসের সবাই নিশুগুয়ার সাথে এত সুন্দর করে কথা বলে যে পরিবেশটা দেখলেই মন ভালো হয়ে যায়। নিশুগুয়া তার পুরনো সব স্মৃতি পেছনে ফেলে জীবনটা একদম নতুন করে শুরু করে। তবে হ্যাঁ, অফিসের সবকিছু ভালো হলেও ক্যাফেটেরিয়ার খাবারগুলো ছিল একদম জঘন্য। রাতে 3 বান্ধবী মিলে ঠিক করে যে আজকে তারা একটা মুভি বা কিছু একটা দেখবে। ইয়ানজি অফিসের কম্পিউটার থেকে ফাইল ডাউনলোড করে পেন ড্রাইভে করে ল্যাপটপে এনেছে ও, কিন্তু কপাল খারাপ, দেখতে গেলে দেখে প্লে হচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল। এখানে একটা বিষয় বলে রাখি, ইয়ানজি আর ইউহুয়া কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে চাকরি করে আর নিশুগুয়া ফিনান্স বিভাগে। তো নিশুগুয়া ইয়ানজিকে বলে, কোনো চিন্তা করিস না, আমি তোর কেবিনে গিয়ে মেইন পিসি থেকে ফাইলটা আবার কপি করে আনছি, এখন তো অফিসে কেউ নেই। এই বলে নিশুগুয়া অফিসে আসে আর ইয়ানজির পিসি থেকে ফাইলটা কপি করতে বসে। কিন্তু ফাইল কপি হতে হতে হুট করে পিসি বন্ধ হয়ে যায়। এদিকে ঠিক ওই রাতেই সুজু শহরে লিন প্রবেশ করে। লিন আসলে শেংওয়ান গ্রুপের হয়েই কাজ করে, আর এই কোম্পানিটা শেংওয়ানেরই একটা ব্রাঞ্চ। লিন এখানে নতুন জিএম হয়ে ট্রান্সফার হয়ে এসেছে। তো লিন ওদিকে অফিসের ভিতরে ঢুকতেছে আর এদিকে তখন নিশুগুয়া টেবিলের নিচে বসে প্লাগ ঠিক করতেছে। টেবিলের নিচে থেকেই নিশুগুয়া বুঝতে পারে কেউ একজন এদিকে আসতেছে। নিশুগুয়া অবাক হয়ে ভাবে, এত রাতে আবার কে এলো। নিশুগুয়া একটু উকি দিয়ে দেখতেই লিনকে দেখে তো মুগ্ধ হয়ে যায়। এরপর নিশুগুয়া মনে মনে ভাবে, এই ছেলেটা আবার কে, আমি কি ধরা পড়ে গেলাম নাকি। নিশুগুয়া দ্রুত টেবিলের নিচ থেকে বের হয়ে আসে, তবে নিজের অ্যাটিটিউড ঠিক রেখে। লিন জিজ্ঞেস করে, কি করছো। নিশুগুয়া আরো উল্টো বলে, কেন, আপনি কে, এত রাতে অফিসে কেন। তো লিন নিশুগুয়ার নাম বলতেই নিশুগুয়া তো অবাক। সেভাবে, আরে এই লোকটা আমার নাম জানলো কি করে। ভয়ে সে আর কোনো কথা না বাড়িয়ে ল্যাপটপটা নিয়েই সোজা দিয়ে দৌড়। রুমে ফিরে রুমমেটদের বলে, জানিস অফিসে একটা হ্যান্ডসাম ছেলের সাথে দেখা হলো, কিন্তু সে যে কে কিছুই বুঝলাম না। পরের দিন যখন নিশুগুয়া কাজে আসে, ইয়ানজি ওকে মেসেজ দিয়ে বলে, এই শোন, আমাদের নতুন জিএম এসেছে, দেখতে সেই হট, তুই যদি দেখতে চাস তো আমার কেবিনে চলে আয়। যেহেতু লিন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের জিএম হয়ে এসেছে আর নিশুগুয়া ফিনান্সের, তাই ওর বস আলাদা। কৌতূহলবশত নিশুগুয়া লিনকে দেখতে চাই, আর লিনকে দেখি নিশুগুয়া আকাশ থেকে পড়ে, কারণ রাতেই তো তার সাথে ওভাবে দেখা হয়েছিল। নিশুগুয়া মনে মনে ভাবে, এবার চাকরিটা মনে হয় চলে যাবে। নিশিকে এমন করতে দেখে ইয়ানজি জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর। ঠিক তখনই নিশির কাছে একটা কল আসে। ওর ডিপার্টমেন্টে ওকে জরুরি তলব করা হয়েছে। আসলে ওই সিনিয়র আপু চিচি বিশাল বড় এক গড়বড় পাকিয়ে ফেলেছে। একটা নতুন কাগজ এসেছিল যেখানে টাকার অনেক বড় হিসাব ছিল। চিচি ভুল করে সেখানে নিশুগুয়ার স্ট্যাম্প ব্যবহার করেছে। আর সমস্যা হলো ওই হিসাবটা হওয়ার কথা ছিল ডলারে, কিন্তু ওরা ভুল করে চায়নার কারেন্সি বা ইউয়ানে করে ফেলেছে। ব্যাস, তাতেই বেঁধেছে লঙ্কা কাণ্ড। যে ক্লায়েন্টদের কাজ ছিল সে এখন সমস্ত দোষ এদের উপর চাপাচ্ছে। আর এই ঝামেলার খবর সোজা চলে যায় নতুন জিএম লিনের কাছে। লিনকে ফোন দিয়ে জানানো হয় যে টাকার অঙ্কে বিশাল বড় একটা গন্ডগোল হয়েছে। লিন তখন ঠান্ডা মাথায় বলে, ঠিক আছে, ব্যাপারটা আমি নিজে দেখতেছি, ফান্ডে যা আছে তা দিয়ে আপাতত ক্লায়েন্টকে শান্ত করো। এরপরে লিন চিচি আর নিশিকে ডেকে পাঠায়। লিন প্রথমেই ওই ক্লায়েন্টদের সাথে কথা বলে সব ঝামেলা মিটমাট করে নেয়। তবে যাওয়ার সময় ওই লোকগুলো নিশুগুয়াকে বলে যায়, তুমি তো কোনো কাজেরই না, ফিনান্স বিভাগে চাকরি করো অথচ টাকা পয়সার কোনো হিসাবই বোঝো না।
ক্লায়েন্টরা চলে গেলে লিন নিশিকে ধমক দিয়ে বলে, নিশুগুয়া এই স্ট্যাম্প তো তোমার, তুমি একবারও চেক না করে স্ট্যাম্পে সাইন করলে কি করে? এত বড় ভুল কি করে হয়? আসলে নিশি কিন্তু এসবের কিছুই জানে না, সব ভুল করেছে চিচি। চিচি সত্যটা বলতে যাচ্ছে, কিন্তু নিশি চিচিকে থামিয়ে দিয়ে লিনকে বলে, স্যার যেহেতু ভুলটা আমার স্ট্যাম্প দিয়ে হয়েছে তাই এই সব দায় আমি নিচ্ছি, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। লিন তখন বলে, ঠিক আছে, তোমার শাস্তি হলো আজ থেকে তুমি ফিনান্স বিভাগ ছেড়ে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হয়ে কাজ করবে। ব্যাস, নিশিকে ডেস্ক চেঞ্জ করে অ্যাডমিন ডিপার্টমেন্টে আসতে হয়। তবে এটা কিন্তু লিনের একটা চাল, নিশিকে নিজের চোখের সামনে বা কাছাকাছি রাখার জন্য লিন এটা করলো। নিশিকে নতুন ডিপার্টমেন্টে প্রথমে একটা অদ্ভুত দায়িত্ব দেওয়া হয়, সেটা হলো স্টোর রুমে যত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে সব ওকে গুছিয়ে রাখতে হবে। নিশুগুয়া কাজ করতে করতে বিড়বিড় করে বলতে থাকে, মিস্টার লিন আমাকে এটা কি কাজ দিল, মনে হচ্ছে কোনো এক জন্মের প্রতিশোধ নিচ্ছে আমার উপর, কিন্তু উপায় তো নেই, তাই লক্ষ্মী মেয়ের মতো সব গোছাতে শুরু করে। সেদিন অনেক রাত পর্যন্ত লিনও অফিসে কাজ করে। হুট করে দেখি লিন তার ডান হাত দিয়ে বাম হাতে চাপ দিচ্ছে। আসলে 1 বছর আগে লিনের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তখন সে হাতে এতটাই আঘাত পেয়েছে যে এখন আর সার্জিক্যাল বা ডাক্তারি যন্ত্রপাতি ধরতেই পারে না, আর এই কারণে লিনের ডাক্তারি ক্যারিয়ার একদম শেষ হয়ে গেছে। তো লিন বসে বসে নিশির ওই ফাইলগুলো চেক করতে থাকে, আর ফাইল দেখে লিন বুঝতে পারে নিশুগুয়া নির্দোষ, ওকে দিয়ে অন্য কেউ কাজগুলো করিয়ে নিয়েছে। এটা বুঝে নিশুগুয়ার জন্য লিনের একটু মায়া হয়। লিন তখন স্টোর রুমের দিকে যায় যেখানে নিশুগুয়া কাজ করছে। লিন যখন ভিতরে ঢোকে নিশুগুয়া ভাবে ওর রুমমেট ইয়ানজি এসেছে, তাই না তাকিয়েই নিশুগুয়া বলে, ইয়ানজি ওই ফাইলটা একটু এগিয়ে দে তো। লিন তখন ফাইলটা নিশুগুয়ার দিকে বাড়িয়ে দেয়। নিশুগুয়া ফাইলটা নিয়ে তাকিয়ে দেখে, ও মা, এ তো স্বয়ং বস। নিশু অবাক হয়ে বলে, স্যার আপনি? লিন অবশ্য কিছু বলে না, কাজ শেষে চলে যায়। পরদিন সকালে লিন আবারও স্টোর রুমে আসে এবং সেই পুরনো ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করে। নিশুগুয়া দূর থেকে ব্যাপারটা খেয়াল করে। নিশুগুয়া বুঝতে পারছে না মিস্টার লিন এত পুরনো ফাইল কেন দেখছে, এর ভিতরে কি আছে। একটু খোঁজ নিয়ে নিশুগুয়া জানতে পারে যে এর ভিতরে কোম্পানির কিছু দুর্নীতির কাগজপত্র আছে। নিশির রুমমেটকে গিয়ে বলে, জানিস মিস্টার লিন লোকটি কিন্তু খুব ভালো, আমাদের অফিসে যা দুর্নীতি হচ্ছে উনি হয়তো সেগুলোই নির্মূল করতে চাইছেন, তাই আমি ঠিক করেছি আমি ওনাকে হেল্প করব। পরের দিন সকালে নিশুগুয়া সোজা অফিসে এসে স্টোর রুমের সব কাজ আলাদা করে সুন্দর করে সাজিয়ে রাখে। লিন যখন আসে নিশুগুয়া তখন লিনকে দরকারি সব কাগজগুলো এগিয়ে দেয়। লিন ইমপ্রেসড হয়ে বলে, তুমি তো কুইক লার্নার, আমি কি চাইছি চট করে বুঝে ফেলেছো। নিশুগুয়া বলে, আসলে আমার মেমোরি খুব ফাস্ট তো, তাই আমি সব মনে রাখতে পারি। লিন মুচকি হেসে বলে, তাই নাকি, ঠিক আছে তাহলে তোমাকে কিছু কাজ দিচ্ছি। এই বলে লিন নিশুগুয়াকে এক গাদা কাজের ফর ধরিয়ে দেয়, যা দেখে নিশুগুয়ার মাথা খারাপ হওয়ার দশা। নিশুগুয়া মনে মনে বলে, চাইলাম হেল্প করতে আর উনি আমাকে কাজের পাহাড়ে চাপিয়ে দিলেন। তবুও নিশুগুয়া সব কাজ শেষ করে লিনের কাছে জমা দেয়। লিন তো অবাক সাথে খুশিও। সেদিন নিশুগুয়া আর 2 রুমমেট যখন হোস্টেলের দিকে যাচ্ছিল, ওরা দেখতে পাই নাম্বার 1 বিল্ডিংয়ে একটা নতুন ছেলে এসে উঠছে। ওরা তখন বলাবলি করে, আমরা এতদিন ধরে চাকরি করছি তাও পড়ে আছি নাম্বার 2 বিল্ডিংয়ে, আর এই ছেলেটা নতুন চাকরি নিয়ে সোজা নাম্বার 1 বিল্ডিংয়ে উঠে গেল। আসলে এখানকার নিয়ম হলো যারা পুরনো কর্মী তারাই কেবল প্রমোশন পেয়ে নাম্বার 1 বিল্ডিংয়ে শিফট হবে, কারণ সেখানে ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সব সুবিধা আছে। তাহলে নতুন একটা ছেলেকে কেন নিয়ম ভেঙে ওই রুম দেওয়া হলো? নিশ্চয়ই এখানে কোনো দুর্নীতি আছে। নিশুগুয়া বলে, তোদেরকে কাউকে কিছু বলতে হবে না, আমি নিজে গিয়ে মিস্টার লিনকে ব্যাপারটা জানাবো। এরপর নিশুগুয়া সোজা লিনের অফিসে যায় এবং বলে, স্যার আপনার সাথে একটু কথা ছিল। লিন বলে, ভেতরে এসো, দরজাটা বন্ধ করে দাও। লিন তখন তার কোটটা খুলে দাঁড়ায়, আর সাদা শার্ট পরা অবস্থায় লিনকে দেখে নিশুগুয়া তো পুরোই ক্রাশ খেয়ে যায়। নিশি মনে মনে বলে, আল্লাহ, লোকটাকে দেখতে পুরো এক অ্যাঞ্জেলের মতো লাগছে, সাদা শার্টে কাউকে এত সুন্দর লাগতে পারে। তো নিশি নিজেকে সামলে নিয়ে বলে, স্যার আমাদের নাম্বার 1 বিল্ডিংয়ে তো পুরনো এমপ্লয়ীদের শিফট করার কথা, কিন্তু আজ সকালে দেখলাম নতুন জয়েন করা একটা ছেলেকে ওখানে শিফট দেওয়া হয়েছে, এর ভিতরে নিশ্চয়ই কোনো পলিটিক্স আছে। লিন সব শুনে সাথে সাথে একটা স্টাফকে ডেকে পাঠায়। জানা যায় মিস্টার মোসলে নামের এক ব্যক্তি দুর্নীতি করে ওই ছেলেটাকে সিট দিয়েছে। লিন সাথে সাথে অর্ডার দেয় ওই ছেলেকে এখনই বের করে দাও। তবে সমস্যা হলো ওই রুমে মাত্র 2 বেড আছে, তাই 3 জন তো আর থাকতে পারবে না। লিন তখন বলে, 3 জন থাকার দরকার নেই, ইয়ানজি আর ইউহিয়া যেহেতু পুরনো কর্মী ওরা দুজনই ওখানে থাকবে। নিশুগুয়া এতেই খুশি, সে বলে, অবশ্যই স্যার, আমি তো ওদের দুজনকেই ওখানে দেখতে চাই। এরপর নিশুগুয়া ওর ভাই চেংরুইকে কল দেয়। চেংরুই জিজ্ঞেস করে, আপু তোর চাকরি কেমন চলছে? নিশুগুয়া তখন হতাশ হয়ে বলে, আর বলিস না, আমার বস তো আমাকে জ্বালিয়ে মারছে, একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছে, বুঝলাম না আমি কি তার কোনো এক জন্মের শত্রু নাকি। চেংরুই বলে, আপু আমার কি মনে হয় জানিস, তোর বসের যে কোম্পানি মানে সেংওয়ান গ্রুপ, সেখানে কিন্তু আমাদের বাবারও শেয়ার আছে, আর আমি শুনেছি লিনদের পরিবারের সঙ্গে নাকি বাবার সম্পর্ক খুব একটা ভালো না, তাই সে হয়তো তোর উপরে এই শোধ নিচ্ছে। নিশুগুয়া অবাক হয়ে বলে, তাই নাকি? বাবার সাথে এদের সম্পর্ক খারাপ তা তো জানতাম না, ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি। নিশুগুয়া মনে মনে ভাবে নাকি প্রথম দিন ওই ঘটনার জন্য বস আমার উপর ক্ষেপে আছে। দূর।
আমি সবকিছুতেই গন্ডগোল পাকিয়ে ফেলি। এরপর নিশিগুয়ার রুমে ফিরে আসে। ইয়ানজি আর ইউহা তখন শিফট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিশিগুয়া ওদের বলে, তোরা আমাকে নিয়ে একদম চিন্তা করিস না, তোরা দুজন উপরে উঠে যা, আমি মাঝে মাঝে তোদের রুমে যাব, ফ্রিজে খাবার রাখবো আর ওয়াশিং মেশিনে কাপড় ধুতে যাব। চিল। মুখ ফুটে চিল বললেও 2 রুমমেটের চলে যাওয়াটা নিশিগুয়ার জন্য বেশ কষ্টের। আগে 3 জন একসাথে থাকতো, কত মজা হতো, আর এখন নিশিগুয়াকে ওই রুমে একা থাকতে হবে। সেদিন নিশিগুয়া যখন অফিসে আসছিল, উপর থেকে লিন দেখতে পায় যে মেয়েটা নাচতে নাচতে অফিসে ঢুকতেছে। আসলে ওদেরকে একটা সাইট ভিজিটে পাঠানো হয়েছে। নিশিগুয়া যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তাদের বিভিন্ন জায়গায় অনেকগুলো প্লান্ট সাইট আছে। নিশিগুয়া আর ওর টিম সেখানেই পরিদর্শনে যাচ্ছে। ঠিক তখনই ওদের হেড অফিসে আমরা জোয়াংশুকে দেখতে পাই। জংশু মূলত ব্যাংক রিলেটেড কোনো কাজের জন্য এখানে এসেছে, আর এই খবরটা বাতাসের বেগে অফিসের মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে পড়ে। একজন গ্রুপে মেসেজ দেয়, আমাদের অফিসে ইউহুয়া ব্যাংক থেকে এক ড্যাশিং ব্যাংকার এসেছে, দেখতে কিন্তু জাস্ট ওয়াও। এই মেসেজ দেখা মাত্র নিশিগুয়া বুঝে যায় যে জংশু এসেছে। আর জংশুকে এক নজর দেখার জন্য নিশিগুয়া সাইড থেকে সোজা অফিসের দিকে দৌড় লাগায়। কিন্তু লিন সেটা দেখে ফেলে। লিন মনে মনে ভাবে, এত হন্তদন্ত হয়েও দৌড়াচ্ছে কেন। লিন অবশ্য জানে যে জংশু অফিসে এসেছে, আর এটাও জানে যে জংশুর সাথে নিশিগুয়ার একটা অতীত আছে। এদিকে জংশু কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর ওদিকে দৌড়াতে দৌড়াতে নিশিগুয়া হুট করে থেমে যায়। ওর হঠাৎ মনে হয়, আমি কেন দৌড়াচ্ছি? জংশু তো আমাকে ভালোবাসে না, তাহলে আমি কেন গায়ে পড়ে তাকে দেখতে যাব? এই ভেবে নিশিগুয়া দাঁড়িয়ে পড়ে। কিন্তু ওই যে পেছনে ঘোরে দেখে লিন আর তার সাথে আরো কিছু কর্মী সেখানে দাঁড়িয়ে আছে। লিন গম্ভীর মুখে বলে, তোমার তো এখন সাইটে কাজ করার কথা, তুমি এখানে দৌড়াদৌড়ি করছো কেন? নিজের কাজ ফাঁকি দিচ্ছ? লিন কিন্তু মনে মনে জানে যে নিশিগুয়া আসলে জংশুকে দেখার জন্য এইভাবে দৌড়ে এসেছিল। আর জেলাসি থেকেই হোক বা রাগ থেকে, লিন বলে, যেহেতু তুমি কাজ ফাঁকি দিয়েছো, তাই এখন থেকে সাইটের সমস্ত কাজ তুমি একা সামলাবে, এটাই তোমার শাস্তি। নিশিগুয়া মনে মনে বলে, এ তো বড় শাস্তি, আমি কি এমন করলাম? নিশিগুয়া আসলে বুঝতেই পারছে না যে চোখের সামনে এত হ্যান্ডসাম একটা ছেলে তাকে চেস করছে, অথচ সে পড়ে আছে সেই একটা ভুল মানুষকে নিয়ে। আসলে আমার কি মনে হয় জানেন, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন অপর পক্ষের মানুষটা যে পারফেক্ট তা কিন্তু নয়, বরং মেয়েটার ভালোবাসাই ওই সাধারণ মানুষটাকে ম্যাজিক্যাল বানিয়ে তোলে। তাই তার কাছে ওই মানুষটাকে পারফেক্ট মনে হয়। অথচ দুনিয়ায় এমন হাজার হাজার মানুষ আছে যারা আসলে পারফেক্ট, কিন্তু ভালোবাসার মোহে মেয়েরা সেটা দেখতেই পায় না। যাই হোক, আবার গল্পে ফিরি। একা একা এত কাজ করতে গিয়ে নিশিগুয়া কপাল ফাটিয়ে ফেলে। এত কাজের চাপে ও মাঝে মাঝে পড়ে গিয়ে পায়েও ব্যথা পায়। সেদিন ছিল উইকেন্ড। নিশিগুয়ার রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন ওর 2 রুমমেট এসে বলে, নিশিগুয়া, আমরা এই উইকেন্ডে সাংহাই যাব বলে ঠিক করেছি, তুই যাবি আমাদের সাথে? নিশিগুয়া প্রথমে যেতে চায়নি, কিন্তু পরে ভাবে সাংহাই গেলে যদি একবার জংশুর সাথে দেখা পাওয়া যায়, শুধু এই একটা আশাই ওর রুমমেটদের বলে, ঠিক আছে আমি তোদের সঙ্গে যাব। ভেবেছিলাম উইকেন্ডটা ঘুমিয়ে কাটাবো, কিন্তু যেহেতু তোরা সাংহাই যাচ্ছিস আমাকেও সাথে নিস। রুমমেটরা খুশি হয়ে বলে, ঠিক আছে, আমরা ওখানে গিয়ে একটা মন্দিরেও যাব। তো পরের দিন দেখি নিশিগুয়া সব গুছিয়ে এসে রাস্তায় বসে আছে। বেচারির চোখে রাজ্যের ঘুম। ইয়ানজি আর ইউহা মিলে দেখছে কোনো ক্যাব পাওয়া যায় কিনা। ঠিক তখনই ওদের সামনে এসে দাঁড়ায় স্বয়ং মিস্টার লিন। লিন বলে, আমিও সাংহাইতে যাচ্ছি, যেহেতু তোমরা আমার অফিসের এমপ্লয়ি তাই আমি তোমাদের লিফট দিতে পারি। ব্যাস, বস যখন বলছে না করার উপায় আছে। ইয়ানজি ফিসফিস করে নিশিগুয়াকে বলে, বসের সাথে তোর সম্পর্কটা তো খুব খারাপ, তাই চেষ্টা করিস আজকের এই সুযোগে সম্পর্কটা একটু ভালো করে নেওয়ার। নিশিগুয়া গাড়িতে উঠে ব্যাগটা নিজের কাছে রাখে, কিন্তু বিপত্তি বাধে তখন যখন ওর ব্যাগের ফিতা গিয়ে পড়ে লিনের গাড়ির ব্রেকে। লিন তখন আলতো করে ওই দিকে হাত বাড়ালে নিশিগুয়া বুঝতে পারে যে লিন আসলে ব্যাগের ফিতাটা সরাতে বলতেছে। ও তখন ফিতাটা সরিয়ে নেয়। এই পুরো সময়টাই লিন আর নিশিগুয়ার মধ্যে যেন একটা সাইলেন্ট মাইন্ড গেম চলতে থাকে, যেটা নিশিগুয়া নিজেও ফিল করতে পারে। পিছন থেকে ইয়ানজি ইশারা করে বলে, ওনার সাথে কথা বলে সম্পর্কটা ঠিক করে নে। কিন্তু নিশিগুয়ার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। কি বলবে ও? ওর কিছুই ভালো লাগছে না। গাড়ি চলতে শুরু করলে নিশিগুয়া আর জেগে থাকতে পারে না, গাড়িতেই ঘুমে ঢলে পড়ে। নিশিগুয়াকে ঘুমাতে দেখে ইয়ানজি পেছন থেকে লিনকে বলতে থাকে, জানেন স্যার, আপনি নিশিগুয়াকে এত এত কাজ দিয়েছেন যে দেখুন বেচারি গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। তাছাড়া কাজ করতে গিয়ে ও কপালে অনেক জোরে আঘাত পেয়েছে, পায়েও ব্যথা পেয়েছে। আপনি ওর উপর এত কঠোর কেন স্যার? ইয়ানজির কথা শুনে লিনের মনে মনে একটু খারাপই লাগে। এরপর লিন ওদেরকে সেই মন্দিরের সামনে নামিয়ে দেয়। নিশিগুয়া তো গভীর ঘুমে। পিছন থেকে ইয়ানজি আর ইউহুয়া ওকে ডাকতে থাকে। ঘুম ভাঙতেই নিশিগুয়া লজ্জা পেয়ে যায়। ও তো ভুলে গিয়েছিল যে ও লিনের গাড়িতে আছে। দ্রুত গাড়ি থেকে নেমেও বাহিরে এসে দাঁড়ায়। খুবই এম্বাস ফিল করছিল। ইয়ানজি তখন লিনকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। লিন গাড়ি নিয়ে চলে যায় আর ওরা 3 বান্ধবী মন্দিরে প্রবেশ করে। মন্দিরে ঢুকে নিশিগুয়া মনে মনে ভাবে, যেহেতু এসেই পড়েছি কিছু একটা প্রার্থনা তো করেই যাই। ঠিক তখনই ওর মনে পড়ে লিন ওকে কত কাজ দিয়েছে আর সামান্য একটু ভুলের জন্য কেমন শাস্তি দিল। এইসব মনে পড়ার সাথে সাথেই ও দেবীর সামনে প্রার্থনা করতে শুরু করে। আর জানেন ও কি চায়? ও বলে, হে দেবী, যেভাবেই হোক এই লিনকে আমার সামনে থেকে আপনি ডিসঅ্যাপিয়ার করে দিন। আমি তার মুখটাও দেখতে চাই না। সে আমাকে যে জ্বালাতনটা করছে, এত জ্বালাতন আমি জীবনে সহ্য করিনি। এই চাকরিতে জয়েন করেই আমার কপালে এসব ছিল।
প্লিজ লিনকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দিন। এটা বলে ও বাহিরে আসে। এখন ওরা কোথায় যাবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। তখনই নিশিগুয়ার মাথায় একটা বুদ্ধি আসে। ও বলে ওই যে ওই পাশে সাংহাইয়ের বড় শহর দেখা যাচ্ছে না, আমরা ওখানে যাব, ওখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, আজ আমি তোদের ট্রিট দেবো। আসলে নিশিগুয়ার টার্গেট কিন্তু অন্য। ঠিক তখন আমরা একটা বৃদ্ধকে দেখতে পাই যার সাথে লিন কথা বলছিল। ইনি হলেন লিনের দাদু, যার সমস্ত বিজনেস এখন লিন সামলাচ্ছে। আর দাদুর অগাধ বিশ্বাস যে লিন খুব ভালোভাবে এই কোম্পানি সামলাতে পারবে। এদিকে ইয়ানজিরা বিশাল বড় একটা রেস্টুরেন্টে খেতে বসে। নিশিগুয়া একাই অনেকগুলো খাবার অর্ডার করে ফেলে, যা দেখে সবাই অবাক। আসলে নিশিগুয়া এই সিটটাই বসেছে কারণ ঠিক অপোজিট সাইডেই ইউহুয়া ব্যাংক দেখা যাচ্ছে। ও ভাবছিল যদি একবার জোয়াংশুকে দেখা যায়। খাওয়া শেষে ওরা নিচে নামে। সেখানে একটা দারুণ কেকের দোকান ছিল। নিশিগুয়া যখন স্টুডেন্ট ছিল তখন এই দোকানের কেক খেতে আসতো। নিশিগুয়ার 2 বান্ধবী তো মহা খুশি, কিন্তু নিশিগুয়া বারবার বাহিরের দিকে মানে ওই ব্যাংকের দিকে তাকাচ্ছিল। ইয়ানজি তখন জিজ্ঞেস করে, নিশিগুয়া তুই কি কাউকে খুঁজছিস? এখানে কি তোর পরিচিত কেউ আছে? নিশিগুয়া মনে মনে বলে পরিচিত তো ছিল, কিন্তু একটা বারের জন্য তাকে দেখতে পাচ্ছি না। ইয়ানজি তখন মনে করিয়ে দেয়, শোন, যদি কেউ থেকেও থাকে আজ তো তাকে দেখবি না, কারণ আজ তো স্যাটারডে, ছুটির দিন। নিশিগুয়ার তখন মনে হয়, আরে তাই তো, আমি তো ছুটির দিনে এখানে এসেছি, তাহলে আমি তাকে দেখবো কি করে? এখানেই ভাগ্যের নির্মম পরিহাস দেখুন। নিশিগুয়ারা চলে যাওয়ার ঠিক পরপরই আমরা রংরং আর জোয়াংশুকে দেখতে পাই। নিশিগুয়ারা যেখানে বসে কেক খাচ্ছিল ঠিক সেখানেই এসে বসে রংরং আর জোয়াংশু, কিন্তু ওদের দেখা আর হলো না। একেই বলে ভাগ্য। রংরং ওই স্পেশাল কেকটা অর্ডার করতে চায়, কিন্তু ওয়েটার জানায় যে ওই কেক আর নেই, কারণ এখানে যত কেক ছিল তার সবই নিশিগুয়ারা খেয়ে এবং প্যাকিং করে নিয়ে গেছে। কি কপাল, চিন্তা করেছেন? নিশিগুয়া যখন এই শহর থেকে চলে যাওয়ার জন্য ক্যাবের অপেক্ষা করছিল তখন ওর বারবার মনে হচ্ছিল একবার যদি জোয়াংশুকে দেখতে পেতাম। ও আবারও ওই ব্যাংকের দিকে তাকায়। ওর মনে হচ্ছিল আমি তো একটু পরেই চলে যাব, জংশুর সাথে হয়তো আমার আর দেখাই হবে না। ঠিক তখনই অপোজিট সাইডে আমরা লিনকে দেখতে পাই। লিনও সাংহাই থেকে সুজো শহরে ফিরে যাচ্ছে। লিন গাড়িতে বসে দেখে যে নিশিগুয়া এক দৃষ্টিতে ওই ব্যাংকের দিকে তাকিয়ে আছে। এটা দেখে লিনের হয়তো একটু খারাপই লাগে বা একটু জেলাসি ফিল হয়। যাই হোক, লিন আর ওদের সাথে দেখা করে না, নিজের মতো চলে যায়। নিশিগুয়া মনে মনে ভাবে আজ আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি হয়তো আগামীকাল জংশু এখানেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু ও জানবেও না যে আমি এখানে এসেছিলাম আর মনে মনে ওকেই খুঁজেছিলাম। এটাই হয়তো ভাগ্য। তো এরপর সিন চলে আসে লিনের কাছে। লিন একজন ডাক্তারের কাছে হাতের চেক আপ করাতে এসেছে। ডাক্তার চেক করে বলে তোমার হাতের ইমপ্রুভমেন্ট হচ্ছে, তবে এখনই তুমি অপারেশনের ছুরি ধরতে পারবে না। এটা শুনে লিন একটু মন খারাপ করে বেরিয়ে আসে। বাইরে এসে লিনের পুরনো কিছু কলিগদের সাথে দেখা হয়। তো লিন একজন বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছে। ঠিক তখনই সিগন্যাল পড়লে সে রাস্তা পার হতে যায়, কিন্তু উল্টো দিক থেকে একটা বেপরোয়া বাইক কোনো সিগন্যাল না মেনেই ধেয়ে আসতেছে। আর ঠিক সেই পথেই হাঁটতেছে এক বৃদ্ধা মহিলা। লিন মহিলাটিকে দেখা মাত্র নিজের কথা চিন্তা না করে দৌড়ে তাকে বাঁচাতে যায়। বৃদ্ধা বেঁচে যান ঠিকই, কিন্তু লিন তার পায়ে প্রচণ্ড জোরে আঘাত পায়। পরদিন সকালে অফিসে সবাই মিটিংয়ে বসেছে। তখন একজন সিনিয়র অফিসার এসে জানায় মিস্টার লিন আগামী 1 মাস অফিসে আসতে পারবে না। গতকাল ওনার এক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং উনি পায়ে বড় আঘাত পেয়েছেন। এই কথা শোনার সাথে সাথে নিশিগুয়ার বুকের ভেতরটা ধক করে ওঠে। নিশির মনে পড়ে যায় সেদিনই তো আমি মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করেছিলাম লিন যেন আমার চোখের সামনে থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নিশিগুয়া অবাক হয়ে ভাবে দেবী মা কি আমার কথা সত্যি সত্যি শুনে ফেললেন? আমার প্রার্থনার এত জোর তা তো আমি জানতাম না। এটা ভেবে নিশিগুয়ার খুব খারাপ লাগে। মিটিংয়ে তখন কথা ওঠে এখন কি হবে, অফিসের জরুরি ফাইলগুলো কে সই করাবে। সিনিয়র স্যার বলেন তোমাদের ভেতর থেকে কাউকে প্রতিদিন লিনের বাসায় ফাইল নিয়ে যেতে হবে এবং সই করিয়ে আনতে হবে। নিশিগুয়ার সাথে সাথে হাত তুলে বলে স্যার আমি যাব। আসলে নিশিগুয়া মনে মনে প্রচণ্ড গিল্টি ফিল করছে, তাই সে নিজেই লিনের বাসায় গিয়ে অন্তত একটু খোঁজ নিতে চাচ্ছে। পরদিন নিশিগুয়া ফাইল নিয়ে লিনের বাসায় হাজির হয়। কলিং বেল বাজতেই একজন মহিলা আন্টি খুলে দেয়, যিনি লিনের বাসায় কাজ করেন। নিশিগুয়া ফাইলগুলো আন্টির হাতে দিয়ে বলে এগুলো আপনি ওনার রুমে দিয়ে আসুন, কিন্তু ভেতর থেকে লিন বলে ওঠে যে ফাইলগুলো নিয়ে এসেছে তাকে ভেতরে আসতে বলো। নিশিগুয়া ভেতরে ঢুকে দেখে লিন চুপচাপ বসে আছে, বেচারা হাঁটতে পারছে না। নিশিগুয়াকে দেখে লিন একটু কোথা দিয়ে বলে অফিসে আর কেউ নেই, তোমাকে আসতে হলো, ঠিক আছে ভালো হয়েছে, তুমি বাইরে ওয়েট করো, আমি ফাইলগুলো দেখে তোমাকে জানাচ্ছি। নিশিগুয়া বাইরে বসে ওয়েট করতে থাকে, কিন্তু লিন তো আর ফাইল দেখেই না। নিশিগুয়া বোর হয়ে যায়। শেষে ও উকি দিয়ে বলে স্যার বাইরে অনেকক্ষণ বসে থাকতে আমার খুব বোরিং লাগতেছে, আপনার টেবিলে যে বইগুলো আছে আমি কি ওগুলো একটু পড়তে পারি? লিন বলে এগুলো সব মেডিকেল বুক, ওগুলো তোমার জন্য আরও বোরিং। এরপর নিশিগুয়া বাহিরে এসে আন্টির সাথে গল্প জুড়ে দেয়। আন্টির থেকে নিশিগুয়া জানতে পারে লিন কত ভালো একজন ডক্টর ছিল, কিন্তু গত বছর একটা অ্যাক্সিডেন্টের পর ও আর স্কেলপেল ধরতে পারে না, এই জন্যই বাধ্য হয়ে বিজনেসে শিফট করেছে। এটা শুনে নিশিগুয়ার মনটা আরও খারাপ হয়ে যায়। তো যাই হোক, নিশিগুয়া বসে টসে ফল টল খায়, কিন্তু লিনের ফাইল দেখা আর শেষ হয় না। তাই ও আবার উকি দিয়ে দেখতে যায়। এবার লিন ওর দিকে তাকিয়ে বলে ভেতরে এসো। নিশিগুয়া ভেতরে গেলে লিন একটা চাবি এগিয়ে দিয়ে বলে শোনো, আগামীকাল আমার বাড়ির মেড সার্ভেন্ট থাকবে না,
তো তুমি এই চাবিটা নিয়ে যাও, কারণ কাল যখন তুমি আসবে আমি তো আর ভাঙা পা নিয়ে গিয়ে দরজা খুলে দিতে পারবো না। নিশুগা মনে মনে ভাবে, লিনের বাসার চাবি আমি নিয়ে যাব, ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না তো? তবুও চাবিটা নিয়ে যাই। পরদিন অফিসে নিশুগাকে এক গাদা ফাইল ধরিয়ে দেওয়া হয়। ফাইলের পাহাড় নিয়ে ও যখন লিনের বাসায় পৌঁছায় তখন চাবি দিয়ে দরজা খোলার আগে ভদ্রতা করে লিনকে একটা টেক্সট দেয়, স্যার আমি কিন্তু ভিতরে আসছি। লিন রিপ্লাই দেয়, ঠিক আছে আসো, কোনো সমস্যা নেই। নিশুগা ভিতরে ঢুকে দেখে লিন আজ পড়ার টেবিলে বসে আছে। নিশুগা ফাইলগুলো নামিয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ খেয়াল করে লিন কিছু একটা খাচ্ছে, কিন্তু পাশেই রাখা পানির গ্লাসটায় এক ফোঁটাও পানি নেই। নিশুগা বলে, স্যার আমি কি আপনার জন্য এক গ্লাস পানি এনে দেবো? লিন হুম বলে। নিশুগা গ্লাস নিয়ে কিচেনের দিকে যাচ্ছে আর লিন পেছন থেকে নিশুগাকে এক দৃষ্টিতে দেখতেছে। লিন বিড়বিড় করে বলে, মেয়েটি কি কোনোভাবে গিল্টি ফিলিংসে ভুগছে? তাই নিশুগা পানি নিয়ে আসতেই লিন সরাসরি বলে, নিশুগা তুমি কি কোনোভাবে গিল্টি ফিল করছো? তোমাকে দেখে মনে হচ্ছে আমার এই অ্যাক্সিডেন্টের জন্য তুমি নিজেকে দায়ী ভাবছো। নিশুগা একটু হকচকিয়ে যায়। ও আমতা নামতা করে বলে, কেন? আমি কেন গিল্টি ফিল করব? আপনার অ্যাক্সিডেন্টের জন্য আমি কেন দায়ী হতে যাব? লিন বলে, কিন্তু তোমার চেহারা দেখে তো তেমনই মনে হচ্ছে। আসলেই তাই। নিশুগা তো ভেতর ভেতর অনুশোচনায় ভুগছেই, কিন্তু সেটা স্বীকার না করে উল্টো লিনকে বলে, আপনি কি একজন সাইকিয়াট্রিস্ট নাকি? মুখ দেখেই মনের সব কথা বলে দিতে পারেন। ব্যাস এই সাইকিয়াট্রিস্ট শব্দটা শোনা মাত্রই লিনের মুড অফ হয়ে যায়, কারণ ও তো ডক্টরই ছিল আর সেই ক্যারিয়ারটাই ওর শেষ হয়ে গেছে। পুরনো ক্ষতে আঘাত লাগার মতো লিন হুট করে রেগে যায়। লিন গম্ভীর হয়ে বলে, ঠিক আছে আগামীকাল থেকে তোমার আর এখানে আসার দরকার নেই, আমি সুস্থ হলে তবেই অফিসে ফিরবো। নিশুগা কিছুই বুঝতে পারে না যে হুট করে লিন কেন এভাবে রেগে গেল। তো সিন এবার বেশ কিছুদিন পর আসে আর এই সময়েই লিন সুস্থ হয়ে অফিসে ফিরে আসে। লিনকে সুস্থ দেখে নিশু অনেক খুশি হয়ে যায়। তবে ফিরে আসার পর লিন নিশুগাকে তেমন কাজ দেয় না, এতে আবার নিশির বোরিং লাগে। সময় কাটানোর জন্য মেডিকেল বিষয়ের কিছু পেপার বা আর্টিকেল নিয়ে গবেষণা করতে বসে। লিন আবার এটা দেখে ফেললে নিশির হালকা লজ্জা লাগে। পরদিন সাইড ভিজিটে বেরোলে নিশুগা ইয়ানজিকে বলে, আমার না একদম ভালো লাগছে না, লিন কেন আমাকে কোনো কাজ দিচ্ছে না বলতো? সে কি আমার উপর রাগ করে আছে? ইয়ানজি তখন হাসতে হাসতে বলে, আরে বোকা, তোর তো ভালোই হয়েছে, স্যার তোকে কাজ দিচ্ছে না মানে তুই এখন রিল্যাক্স মুডে আছিস, চিল কর। পরদিন ইয়ানজি নিশুগাকে কল করে বলে, তুই কি এখন একটু আমার রুমে আসবি? রুম একদম ফাঁকা, ইউহাও নেই, আমি একা একা বোর হচ্ছি। আর হ্যাঁ, তুই চাইলে তোর কিছু কাপড় নিয়ে আসতে পারিস, ওয়াশিং মেশিনে ধুয়ে নিবি। নিশুগা তখন কাপড় চোপড় নিয়ে ইয়ানজির রুমের সামনে আসে। এসে দেখে ইয়ানজি দরজার বাইরে মন খারাপ করে বসে আছে। ঘটনা আর কিছুই না, ম্যাডাম আবারও রুমের চাবি ভুলে ভেতরে রেখে চলে এসেছে। নিশুগা বলে, দাঁড়া, কতদিনের মতো পাশের রুম দিয়ে ঢুকে বেলকুনির টপকে আমি তোর দরজাটা খুলে দিচ্ছি। এই বলে নিশুগা পাশের রুম দিয়ে ঢুকে বেলকুনিতে যায়। ওখানে একটা চেয়ারের উপর দাঁড়িয়ে ও বেলকুনির টপকে ইয়ানজিদের পাশে আসার চেষ্টা করতে থাকে। যেহেতু আগেও নিশুগা এটা করেছে তাই ও বেশ সাহস করেই এগোচ্ছে। ঠিক তখনই দেখি নিচে লিন তার এক লেডি ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ওই পথ দিয়ে যাচ্ছে। হঠাৎ লিনের চোখ উপরে যায়। লিনের সাথে যে মেয়েটি ছিল সেও উপরে তাকিয়ে দেখে কেউ একজন বেলকুনি টপকাচ্ছে। এটা দেখে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে আর ওই চিৎকারে চমকে গিয়ে নিশুগা ব্যালেন্স হারিয়ে সোজা নিচে পড়ে যায়। তবে নিশুগা মাটিতে পড়ার আগে লিন হিরোর মতো ওকে ক্যাচ ধরে ফেলে, কিন্তু এতে লিন তার পায়ে আবারও প্রচন্ড আঘাত পায়। আর নিশুগা যেহেতু অনেক উপর থেকে পড়েছে, লিন ধরলেও ওর মাথায় বেশ জোরে আঘাত লাগে এবং ও অজ্ঞান হয়ে যায়। উপর থেকে ইয়ানজি তো ভয়ে চিৎকার করতে থাকে। নিশুগাকে এই অবস্থা দেখে লিন পাগলের মতো ধাক্কাতে থাকে ও নিশুগাকে ডাকতে থাকে, কিন্তু নিশুগার জ্ঞান ফেরে না। লিন দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করে। অ্যাম্বুলেন্সে লিন নিশুগার সাথেই বসে হাসপাতালে যায়। হাসপাতালে ভর্তির সময় ফর্মালিটিস লিন নিজে হাতে করে। একটু পরে নিশুগার জ্ঞান ফেরে, কিন্তু মাথায় আঘাত লাগার কারণে ওর প্রচন্ড বমি পায়। আর তারপর তো এখানে আমরা ফাংশন ই নামের একজন ডক্টরকে দেখতে পাই, যে লিনের সিনিয়র বন্ধু। ফাংশন ই লিনকে বলে, তুই একদম চিন্তা করিস না, আমি তোর পেশেন্টকে দেখছি, ওর মেজর কিছুই হয়নি, মাথায় হালকা আঘাত পেয়েছে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, আমি কিছু ওষুধ আর একটা স্যালাইন দিচ্ছি। তো নিশুগা চোখ মেলে তাকালে দেখে লিন পাশে বসে আছে। নিশুগার জ্ঞান ফিরেছে দেখে লিন দ্রুত ওর মুখের সামনে পানি ধরে খাইয়ে দেয়। নিশুগা লিনকে ধন্যবাদ জানাই। লিন তখন সিরিয়াস মুখে জিজ্ঞেস করে, এখন তোমার কেমন লাগছে? তোমার মনে আছে তো তোমার নাম কি? বলো তো আমি কে? নিশুগা অবাক হয়ে বলে, আমার নাম নিশুগা, আর আপনি মিস্টার লিন? লিন তখন জিজ্ঞেস করে, তোমার কি মনে নেই আমাদের প্রথম কবে দেখা হয়েছিল? নিশুগা বলে, অফিসে। এই উত্তরটা শুনে লিনের কেন জানি মনটা ভেঙে যায়। তাই লিন একটু রেগে বলে, সমস্যা নেই, তোমার কিচ্ছু হয়নি, মেমোরিও একদম ঠিক আছে, আগামীকাল ইয়ানজিকে এখানে আসতে বলবো। নিশুগা তখন বলে, ইয়ানজি নিশ্চয়ই অনেক ভয় পেয়েছে তাই না? লিন ধমক দিয়ে বলে, তোমার এই মুহূর্তে অন্য কেউ ভয় পেল কিনা তা নিয়ে মাথা ব্যথা কেন? আমার সাথে কেন এমন হয়? নিশুগা তখন কাঁদতে শুরু করে আর বলে,
আপনার সাথে মানে আমি কি এখন কাঁদতেও পারবো না? আপনার জন্যই তো আমি পড়ে গিয়েছি। লিন অবাক হয়ে বলে, আমার জন্য? নিশুগা বলে, হ্যাঁ, আপনি আর আপনার ফ্রেন্ড আসছিলেন। আপনার ফ্রেন্ড যদি ওভাবে চিৎকার না করতো তাহলে আমি নিচের দিকে তাকাতামও না আর পড়েও যেতাম না। লিন তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা তাহলে এখন আমারই দোষ? নিশুগা কাঁদতে কাঁদতে বলে, আমি এত উপর থেকে পড়ে গেলাম, আমার কন্ডিশন এত খারাপ, তাও কি আপনি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না? লিন তখন নরম স্বরে বলে, আচ্ছা আমি কি তোমার সাথে খুব খারাপ করছি? তুমি কাঁদছো কেন? নিশুগা বলে, এখন কি আমি কাঁদতেও পারবো না? কাঁদতে গেলেও আপনার পারমিশন লাগবে। এই সময় লিনের হঠাৎ সেই অতীতের কথা মনে পড়ে, যেদিন অ্যাক্সিডেন্টে লিন দৃষ্টিশক্তি ও হাতের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিল। লিনের ডাক্তার বন্ধু অনুশোচনা করে বলেছিল, সেদিন যদি আমি তোকে ওই পার্টিতে না ডাকতাম তাহলে তোর আজ এই অবস্থা হতো না। নিশুগা আসতে চেয়েও পারেনি, তবে আমি তাকে তোর কাছে নিয়ে আসবো। আর সেই থেকেই লিন নিশুগার অপেক্ষায় দিন গুনছে। কিন্তু না, নিশুগা তো আসেইনি, এমনকি সেই দিনটির কথা তার মনেও নেই। লিন মনে মনে ভাবে, যে মেয়েটির জন্য আমার জীবনটা বদলে গেল সে আমাকে মনে পর্যন্ত রাখেনি, সে কিভাবে ভুলে গেল? তো লিনের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নিশুগা কি সব জেনেও ভুলে থাকার নাটক করছে, নাকি সত্যিই তার কিছু মনে নেই? তো এই প্রশ্নটা রেখে ড্রামার প্রথম পার্টটি এখানেই শেষ করলাম। রাগ করেন না, খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।